আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 3-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা মেটাফেজ পর্যায় পর্যন্ত দেখছিলাম মাইটোসিস কোষ বিভাজনের। তো আজকে হচ্ছে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা পুরোটা শেষ করার চেষ্টা করব। তো 4 নম্বর যে স্টেপ আছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের, সেটাকে বলা হয় অ্যানাফেজ। তো এই পর্যায়ে মূলত কি কি হয় আমরা সেটা দেখার চেষ্টা করি, যে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে থাকে সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে পড়ে। যখনই তারা সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয়ে যাবে, তাদের যে বাহুগুলা থাকবে সেগুলোকে আমরা ক্রোমাটিড বলবো। এবং এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট পয়েন্ট অ্যানাফেজের। ঠিক আছে, যে তারা হচ্ছে সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং ফলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যাবে। আমরা যদি এটা ছবিতে দেখি, আসলে এই যে সেন্ট্রোমিয়ারটা কিভাবে দুভাগে বিভক্ত হচ্ছে, এখানে দেখেন। যে মূলত কিন্তু মেটাফেজ পর্যায়ে আমরা কেমন দেখছিলাম ক্রোমোজোম গুলো, দেখেন তো এরকম আকারে ছিল না। তো আমি যদি এখানে আঁকার চেষ্টা করি, একটু খেয়াল করেন যে ক্রোমোজোম গুলো ছিল কিভাবে। কিভাবে ছিল না? ঠিক আছে, চারটা বাহু আকারে ছিল। তো এই মাঝখানেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো এখানে বলছে কি প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়, তার মানে কি মাঝখান বরাবর তারা ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার ফলে দেখেন তো কি হবে, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার আলাদা হবে, আলাদা একটা একটা বাহু থাকবে। এটা একটা, আবার এখানে আরেকটা। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু একসাথে ছিল সেন্ট্রোমিয়ার সাথে তাদের যে চারটা বাহু ছিল একসাথে ছিল, কিন্তু এনাফেজ পর্যায়ে আসার পরে তারা বলতেছে সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে পড়ে, এই যে যে দুইটা ক্রোমাটিড গুলা ছিল বাহুগুলা, তাদের বাহুগুলা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। দেখেন নিচের ছবিতে যদি এই দেখেন, এটা কিন্তু একটা ছিল, এই দুটো মিলে কিন্তু একটা ছিল, তারা পরস্পর কিন্তু সেন্ট্রোমিয়ারও দুইটা হয়ে গেছে, তাদের বাহুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। এই কথাটাই মূলত প্রথম লাইনে বলা হয়েছে। ঠিক আছে। তো এই অবস্থায় প্রতিটা ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। যখন আলাদা হয়ে যাবে তখন তারা প্রত্যেকেই নিজে নিজে একটা করে সেন্ট্রোমিয়ার আকারে থাকবে। তো অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। এই যে আমরা মেটাফেজে দেখছিলাম, তারা সবাই কিসে থাকে? বিষুবীয় অঞ্চলে থাকে না, মাঝখান বরাবর। তো এখন তারা কি করে বিষুবীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে যাইতে শুরু করে। ঠিক আছে। তো এই যে অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই যে দেখেন, তারা চলা শুরু করছে। স্টার্টিং পয়েন্ট দেখেন, এ এই মেরুর দিকে যাচ্ছে, এরা এই মেরুর দিকে যাচ্ছে, বিপরীত মেরুর দিকে। তো অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখ চলনে এই যে তারা মেরুর দিকে চলতেছে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুগুলা অনুগামী হয়। এখন অগ্রগামী মানে কি? দেখেন সেন্ট্রোমিয়ার মূলত সামনের দিকে না, একদম ফার্স্টের দিকে না। তো এটাকে বলতেছে মূলত সেন্ট্রোমিয়ারের অগ্রগামী, মানে সেন্ট্রোমিয়ার সামনে থাকে এই চলার ক্ষেত্রে। আর তার যে বাহুগুলো আছে তারা পিছে থাকে, তার মানে হচ্ছে বাহুগুলা অনুগামী হয়। ঠিক আছে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলাকে ভি, এল, জে, আই এর মতো আকার ধারণ করে। তারা যখন চলে তখন হচ্ছে তাদের ক্রোমোজোম গুলাকে এই আকৃতিগুলোর মতো দেখতে দেখায়। ঠিক আছে। এবং এদের একটা নাম হচ্ছে ভি। ভি আকৃতিটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক, এলটাকে বলতেছে সাবসেন্ট্রিক, জেটাকে বলতেছে অ্যাক্রোসেন্ট্রিক, বা আইটাকে বলতেছে টেলোসেন্ট্রিক। ঠিক আছে। তো অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয়। যখন এই অ্যানাফেজ পর্যায়টা শেষের দিকে চলে আসবে তখন তারা সবাই একদম শেষের দিকে অবস্থান করবে স্পিন্ডল যন্ত্রের, এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হতে থাকে? দৈর্ঘ্যে একটু লম্বা হতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা মেন পয়েন্ট গুলো বুঝে গেলাম। আর প্রাণী কোষের ছবিটা হচ্ছে এটা, উদ্ভিদ কোষেরটা হচ্ছে এটা। ঠিক আছে। তো এখন অ্যানাফেজ পর্যায় তো শেষ, এখন টেলোফেজ পর্যায়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা হচ্ছে মাইটোসিসের সর্বশেষ একটা পর্যায়। তো এটা হচ্ছে মাইটোসিসের শেষ পর্যায়ে। এখানে প্রোফেজের যে ঘটনাগুলো আমরা পড়ছিলাম গত ক্লাসে, তো ওই ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীত ভাবে ঘটতে থাকে। তার মানে টেলোফেজের জাস্ট অ্যানাফেজের মতোই, শুধুমাত্র তার রিভার্স হবে। তো ক্রোমোজোম গুলা আবার সরু ও লম্বা আকার ধারণ করতে থাকে। সেখানে আমরা দেখছিলাম কি সরু আর লম্বা থেকে তারা হচ্ছে মোটা হয়েছিল, তো এখন আবার চিকন হইতে থাকে এবং লম্বা আকার ধারণ করতে থাকে ক্রোমোজোম গুলো। ঠিক আছে। তো এর কারণ হিসাবে পূর্বে পানি যোজনকে বিবেচনা করা হতো, তবে আধুনিক গবেষণায় দেখা গেছে এটি একটা জটিল প্রক্রিয়া যা ক্রোমোজোমে পানির পরিমাণের উপর নির্ভরশীল নয়। এটা একটা অত্যন্ত কমপ্লেক্স প্রক্রিয়ার মাধ্যমে মূলত এটা সম্পন্ন হয়। এটা আমাদের আপাতত জানার দরকার নেই। তো অবশেষে এরা জড়িয়ে যে নিউক্লিয়ার কি তৈরি করে, রেটিকুলাম গঠন করে। কারা তৈরি করে? এই যে ক্রোমোজোম গুলো যেগুলো আছে, এরা জড়িয়ে গিয়ে আপনার কি তৈরি করে? নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি করে। আবার নিউক্লিওলাস যে চলে গেছিল, সে আবার আসা শুরু করে। নিউক্লিওলাসের পূর্ণ আবির্ভাব করে, সেখানে কিন্তু বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল প্রোফেসে, কিন্তু এখানে আবার সেটা আসা শুরু করে। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়। ফলে দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াস গঠিত
হয়। তাহলে টেলোফেসে আমরা যদি দেখি এই যে তারা নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হয়েছে, যে আবরণটা নিউক্লিয়াসও আবার আসছে, দুই দিকে দুইটা, দুই পাশে দুইটা নিউক্লিয়াস, যে দুইটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, দুই পাশে দুইটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছে। তো স্পিন্ডল যন্ত্রের কাঠামোটা আস্তে আস্তে কি হয়ে যায়, ভেঙে যায়। ভিতরে যে স্পিন্ডল যন্ত্রটা ছিল সেটা এখান দিয়ে আস্তে আস্তে কি হতে থাকে, ফাটতে থাকে। ওকে। তো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে কি হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। এই যে যে তন্তুগুলো দেখতেছেন এগুলো আস্তে আস্তে চলে যায়। ওকে। এটা একটা পয়েন্ট হতে পারে আমাদের। তো টেলোফেসের পর্যায় শেষে, একদম শেষের দিকে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা। বিষুবীয় তল কোনটা, মাঝখান বরাবর। এইখানে কি জমা হইতে থাকে, ওরা বলতেছে যে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো আস্তে আস্তে জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে একটা কোষ প্লেট গঠন করে। এই যে মাঝখান বরাবর একটা কি তৈরি করে, যেখানে দাগ দিয়ে বোঝানো হয়েছে, এখানে একটা কোষ প্লেট গঠন হয়। ওকে। তো সাইটোপ্লাজমিক অঙ্গাণু সময়ের সমবন্টন ঘটে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো আস্তে আস্তে দুজনের মধ্যে ভাগাভাগি হইতে শুরু করে, ফলে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। ফাইনালি আমরা হচ্ছে একটা কোষ থেকে ও দুইটা অপত্য কোষের সৃষ্টি পাইছি। এখন প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের মতো ভিতরে ঢুকে যায়। যে প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের মাঝখান পরে এটা হচ্ছে কি গর্তের মতো ভিতরে চেপে যায়। চেপে যাওয়ার কারণে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। এই যে ঢুকে যায় এবং গর্তের সব দিকে ক্রমান্বয়ে গভীরতা হতে হয়ে এরা একত্রে মিলিত হয়, ফলে কোষ দুইটা পরস্পর থেকে কি হয়ে যায়, ভাগ হয়ে পড়ে। এটা শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে। উপরে এতক্ষণ যে কথাগুলো মূলত বলা হয়েছে এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর এটা বলা হয়েছে মূলত প্রাণীর ক্ষেত্রে কিভাবে মূলত টেলোফেজ পর্যায়টা একটা সামারি দেওয়া হয়েছে। ওকে। তো এখানেও যদি আপনারা ছবিতে দেখেন, একটা ছবি দেওয়া আছে যে আলোক অনুবীক্ষণ যন্ত্রে তারা হচ্ছে এইভাবে পরীক্ষাটা করছিল, দেখছিল যে কি হয় না হয়। ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের মাইটোসিসের যে 5টা স্টেপ আছে, এই স্টেপ গুলো আপনারা প্রত্যেকটা পয়েন্ট আকারে আপনারা খাতায় লিখে বাসায় ছবিগুলা এঁকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। এবং এই চ্যাপ্টার থেকে আমি আগে বলছি, আপনারা যদি খুব সুন্দরভাবে ছবি দিয়ে বুঝে বুঝে পয়েন্ট আকারে পড়তে পারেন, তাহলে কিন্তু পরীক্ষা ভালো একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পর্যায়। তো এখানে মূলত কি বলা হয়েছে, একটা কাজ দেওয়া হয়েছে যে আমরা যে অ্যানাফেজ পর্যায়টা দেখছিলাম, অ্যানাফেজ পর্যায়ে সেখানে যে ক্রোমোজোম গুলো ছিল VLGI এর মতো আকার ধারণ করে, তারা একটা সুতার মাধ্যমে এরকম আর্ট পেপার সাইন পেন দিয়ে পড়ছে আর কি। ঠিক আছে। এটা না পড়লে আপনাদের চলে, এটা একটা দলগত কাজ। তো আমরা এটাকে স্কিপ করতে পারি। মূলত আমরা দেখবো হচ্ছে এটা যে মাইটোসিসের গুরুত্ব। ঠিক আছে। কোন কোন জায়গায় মাইটোসিসটা বেশি দরকার আমাদের। যে জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত একটা ভারসাম্য রক্ষিত হয়। তো এটা আমাদের একটা গুরুত্বের মধ্যে পয়েন্ট হইতে পারে, যে মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের কারণে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে যেহেতু একটা ভারসাম্য রক্ষা পায়, তো এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। তো এটা কিন্তু মেইন পয়েন্ট, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোন একটা জীব দেহের থেকে তার লম্বা হয়। তো সব বহুকোষী জীবই জাইগোট নামের একটা কোষ থেকে জীবন শুরু করে। এটা কিন্তু আমরা সবাই জানি যে মূলত হচ্ছে আমরা যতগুলো প্রাণী হোক না কেন, যত বহুকোষী প্রাণী আছে, আমরা কিন্তু মাত্র একটা কোষ থেকে আসছি, যেটা হচ্ছে জাইগোট। ঠিক আছে। তো এই কোষটাই, জাইগোট কোষটা পরবর্তীতে বিভাজনের মাধ্যমে কিন্তু আমরা আজকের এই যেই যে বয়সে থাকি না কেন, এই বিভাজনটা হয়ে হয়ে আমরা কিন্তু এই বয়সে আসছি, মানে আমাদের দেহটা বাড়ছে। তাহলে এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ একটা জীবে পরিণত হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে একটা কোষ থেকে সম্পূর্ণ একটা জীব গঠিত হইতে বুঝি অনেক সময় বা লম্বা সময় দরকার হয়। কিন্তু সেটা আসলে সত্যি না। যদি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ অক্ষুণ্ণ থাকে, সবগুলো কোষই বিভাজনক্ষম হয় এবং প্রতিবার বিভাজনে যদি একদিন করে সময় লাগে বলে ধরে নেই, তবু মাত্র 40 থেকে 50 দিনের মাথায় কিন্তু মানবদেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। তো মাইটোসিস প্রক্রিয়া তৈরি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে। এই যে ধরেন মাইটোসিস কোষ বিভাজন হয়, তার মাধ্যমে আমাদের কি, আমরা আগে দেখছি যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তার মানে তার গুণগুলোও সেম থাকে। ঠিক আছে। এই জন্যই ধরেন হচ্ছে আমরা যখন মায়ের পেটে থাকি, তখন এই একটা জাইগোট কোষ থেকে বারবার মাইটোসিস কোষ বিভাজন হতে 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 9 মাস পরে যে আমরা কিন্তু এই দুনিয়াতে আসি। ঠিক আছে। এই জন্য টাইমের কথাটা এখানে উপরে বলা হয়েছে, যে প্রত্যেকটা কোষ কিন্তু বিভাজন হয়। তো মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও কিন্তু মাইটোসিস গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে থাকে। নিম্নশ্রেণীর জীব যারা আছে তারা কিন্তু মাইটোসিস প্রক্রিয়া তারা বংশবৃদ্ধি ঘটে। আর এবং তাদের বংশবৃদ্ধিটা অঙ্গজ প্রজনন সাধনের মাধ্যমে হয় এবং সংখ্যা বৃদ্ধিতে, যে আমাদের জনন কোষ যেটা আছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও কিন্তু মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদের ক্ষতস্থান পূরণ করতেও কিন্তু মাইটোসিস অপরিহার্য। আপনার কোথাও কেটে গেল, সেখানে হচ্ছে যেই কোষগুলো মারা যায় সেখানে কোষ বিভাজন, নতুন কোষ বিভাজন হয়ে মূলত ওই জায়গাটা আবার ফিল আপ হয়ে যায়।
কিছু কিছু জীবকোষ আছে যাদের আয়ুকাল কি নির্দিষ্ট, বেশি দিন বাঁচে না। তো এসব কোষ নষ্ট হয়ে গেলে মাইটোসিসের মাধ্যমে আবার সেগুলো কি হয়, পূরণ হয়, ঘাটতি পূরণ হয়ে যায়। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণাগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। যেহেতু আমরা সেম গুণসম্পন্ন কোষ পাই, তো আমাদের তেমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির করতেও কিন্তু পারে। এটা এতক্ষণ তো আমরা বললাম তার ভালো দিক, কিন্তু কিছু তার খারাপ দিকও আছে। যদি অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়ে যায় কোনো কারণে, তখনই শরীরে রোগবালাই সৃষ্টি হয়, যেমন টিউমার, ক্যান্সার, এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটা একটা নিয়ন্ত্রিত আকারে হয়ে থাকে, কন্ট্রোলে হয়ে থাকে। কোনো কারণে যদি এই কন্ট্রোলটা নষ্ট হয়ে যায়, তাহলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলা হয়। তো ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তা মূলত ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে, এগুলোর পিছনে দায়ী। তো সহস্রাধিক হাজার মতো জিনকে মানে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে। উদাহরণ দেওয়ার জন্য বলা যেতে পারে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 আর E7 নামের যে দুইটা জিন আছে, এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রণটাকে আমাদের কি করে ফেলে, নষ্ট করে ফেলে। আর তার ফলেই সৃষ্টি হয় কি, জরায়ু মুখের একটা টিউমার। তো অনেক সময় এই দুটা জিন পোষক কোষের, পোষক মানে যে দেহ আছে, এই দেহ কোষের জিনের সাথে, আমাদের শরীরের জিনের সাথে একসাথে হয়ে যায়, এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী যে প্রোটিনগুলো আছে, এগুলো কাজগুলোকে কি করে দেশে স্টপ করে দেয়। তো সৃষ্টি হয় ক্যান্সার কোষ বা ক্যান্সার। ঠিক আছে। তো এই এবং অনেক ধরনের ক্যান্সার কিন্তু রয়েছে, যেমন হচ্ছে যেগুলো কম বেশি মারাত্মক, যেমন লিভার, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন, জরায়ু এবং দেহের প্রায় সকল অঙ্গেই ক্যান্সার কিন্তু হতে পারে। তো মূলত হচ্ছে আমাদের মাইটোসিস প্রক্রিয়াটা আজকে আমরা পড়লাম, মাইটোসিস জিনিসটা কিভাবে হয়, তার প্রতিটা স্টেপ কিভাবে শেষ হয়। তো এখানে হচ্ছে মাইটোসিসের ক্লোজিং। এর পরের ক্লাসে আমরা হচ্ছে শুধুমাত্র মিওসিস কোষ বিভাজনটা দেখবো এবং ভালো মতো পড়ার চেষ্টা করবো। এই দুইটা থেকে আপনাদের অবশ্যই কোশ্চেন আসবে পরীক্ষায়। তো এই চ্যাপ্টারটা আপনারা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন। তো আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে কিন্তু নক দিয়ে আমাকে কোশ্চেন আস্ক করতে পারেন। আপনাদের জন্য গ্রুপ খুলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।